স্বাগত ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাপ্তাহিক আয়োজন আশার বাংলাদেশের সঙ্গে আছি জাহিদ হোসেন। বাংলাদেশের তৈরি ওষুধ পৃথিবীর উন্নত দেশসহ বিশ্বের 90টির বেশি দেশে রপ্তানি হচ্ছে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন এফডিএ এর অনুমোদন পেয়েছে বাংলাদেশের দুটি ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান। এসব নিয়ে আজকের আলোচনায় থাকবে আশার বাংলাদেশে। আমরা আলোচনায় যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। দেশের শতকরা ৯৮% চাহিদা মিটিয়ে বাংলাদেশের ওষুধ যাচ্ছে সারা বিশ্বে। ইউরোপীয় ইউনিয়ন, অস্ট্রেলিয়া সহ ওষুধ রপ্তানি হচ্ছে বিশ্বের ৭০টি দেশে। তবে যুক্তরাষ্ট্রে খাদ্য ওষুধ প্রশাসনের অনুমোদন না থাকায় সে দেশে ওষুধ রপ্তানির দরজা অবারিত ছিল না। সম্প্রতি ওষুধ উৎপাদন থেকে শুরু করে লেভেলিং পর্যন্ত ৪৮৩টি পর্যবেক্ষণের পর বেক্সিমকো ও স্কয়ার ফার্মাকে এফডিএ অনুমোদন দেয়ায় দূর হয়েছে রপ্তানিতে থাকা শেষ বাধাটিও। সবাই এসে আপনার আগে ফ্যাক্টরি চেক করবে, ওদের জিএমপি গাইডলাইন দেখবে সবকিছু ঠিক আছে কিনা। কিন্তু ইউএসএফডিএ সার্টিফাইড হলে ইন মেজরিটি অফ দ্য কেসেস 90% অফ কেসেস আর কেউ আসবেই না যে আমার ফ্যাক্টরি দেখার দরকার নেই, সিন্স ইউ হ্যাভ ইউএসএফডিএ। এইটা একটা বিরাট প্লাস পয়েন্ট। রপ্তানি উন্নয়ন ব্যুরোর সবশেষ হিসেব অনুযায়ী ওষুধ রপ্তানি করে বাংলাদেশ বছরে আয় করে ৫৫০ কোটি টাকা। ইউএস এফডিএ অনুমোদনের পর আগামীতে রপ্তানি কয়েকগুণ বাড়ার সম্ভাবনা দেখছে ওষুধ শিল্প সমিতি। যে বেক্সিমকো, স্কোয়ার বা বড় বড় কোম্পানি যারা আছে, যারা নাকি এই ধরনের সার্টিফিকেশন পেয়েছে, নেক্সট 3 years এর মধ্যে একটা বিরাট জাম্প দিবে তাদের এক্সপোর্টে। খুব আহামরি কিছু না, কিন্তু ধরেন না হলেও ধরেন এখন যদি আমরা করে থাকি সে ৮০০-৯০০ কোটি টাকা, এটা হয়ে যাবে হয়তো ৫-৬ হাজার কোটি টাকা। তবে অবকাঠামোগত সীমাবদ্ধতা থাকায় প্রতিবেশী অনেক দেশ থেকে পিছিয়ে আছে বাংলাদেশ, বলছেন বিশ্লেষকরা। ইন্ডিয়াতে ইউনিভার্সিটির সাথে ইন্ডাস্ট্রির যে রিসার্চ পার্টনারশিপ, এটা কিন্তু বেশ শক্ত, মানে খুব দৃঢ় ভিত্তিতে করা হচ্ছে। চায়না তো একই। আমাদের এখানেও এই যে গবেষণা, অ্যাপ্লাইড রিসার্চ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ডেভেলপমেন্টের জন্য সেই দক্ষতাটা, ক্যাপাসিটিটা তৈরি করতে হবে। ভারতে অন্তত ১৫০টি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান আছে যাদের ইউএস এফডিএ অনুমোদন আছে। চীনে এফডিএ অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানের সংখ্যা আরও বেশি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মহাসচিব এস.এম. শফিউজ্জামান এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চিফ অপারেটিং অফিসার রাব্বুর রেজা। স্বাগত আপনাদেরকে। শফিউজ্জামান ভাই, আপনার কাছে প্রথমে আসতে চাইব যে এই যে পরিবর্তন, আমরা জানি যে ওষুধ একটা, যদি আমরা গত ৩০ বছরের চিত্রটা তুলে ধরি তাহলে দেখা যাবে যে পুরো আপসাইড ডাউন, যে পুরো চিত্রটাই উল্টে গেছে। আগে যত ওষুধ ছিল তার একটা বড় সংখ্যক ওষুধই বিদেশ থেকে আমদানি করা হতো, সেইটা দেশীয় চাহিদা মিটিয়ে এখন অনেক ওষুধ দেশের বাইরে বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে এবং সেই সংখ্যাটা ৯০ বা তার চেয়েও বেশি। এই পরিবর্তনটা ওষুধ শিল্পে যে এসেছে, এই পরিবর্তনটার মূল ফোর্সগুলি কি ছিল আপনাদের মনে? আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আজকের এই অনুষ্ঠানে, সুন্দর একটা অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সেটা হলো যে আমরা বাংলাদেশের স্বাধীনতার পরে আমাদের অনেকগুলো সাফল্য হয়েছে, অনেকগুলো জায়গায় আমরা এগিয়ে গেছি। তার মধ্যে যদি সেরা সাফল্যের মধ্যে আরেকটি ধরেন বাংলাদেশের ওষুধ শিল্প, যে বাংলাদেশের মানুষ যদি সুযোগ পায় আমরা কিন্তু অনেক কিছু করে দেখাতে পারি সারা পৃথিবীকে। 82 ড্রাগ পলিসি আমাদের এই পরিবর্তনটা সূচনা করে। 82 ড্রাগ পলিসিতে ছিল যে লো টেকনোলজির যে ওষুধগুলো তার লোকাল কোম্পানি তৈরি করবে, মূল কনসেপ্টটা এটাই ছিল। আর হাইটেক যে ওষুধগুলো এটা বিদেশি কোম্পানি তৈরি করবে। এই সুযোগটা আমরা কাজে লাগিয়ে আমরা 82 পর থেকে আমরা নিজেদেরকে তৈরি করতে লাগলাম। তখন ধরেন মাত্র 7-8টা বা মেনলি 10টা কোম্পানি আপনার কিছু কিছু সিরাপ টিরাপ তৈরি করতো। আমরাই সাহস করে এই 10টা কোম্পানি থেকে আমরা শুরু করলাম যে এই ওষুধ আমরা তৈরি করব। তখন ট্যাবলেট ক্যাপলেট আমরা বানাতাম না। এরপরে শুরু হতে হতে আপনাদের এই প্রারম্ভিক যে ইন্ট্রোডাকশনে বললেন যে এখন বাংলাদেশের 2টি কোম্পানি, স্কয়ার এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল, ইউএসএফডিএ রিকগনিশন পেয়েছে। ইউএসএফডিএ মানে আমাদের প্রেসিডেন্ট সাহেব যে কথা বললেন, ইউএসএফডিএ 2টা কোম্পানি হওয়ার অর্থ তার পৃথিবীর কোনো জায়গায় তারা নতুন করে পরিচয় দিতে লাগবে না এই 2টা কোম্পানির। এবং যখন 2টা কোম্পানি পেয়েছে আপনারা দেখবেন যে এটা খুব তাড়াতাড়ি 3, 4, 5, 6, 10, 12টা কোম্পানি ইউএসএফডিএ রেজিস্ট্রেশন পাবে। এবং যদি জেনেরিক মার্কেটের কথা চিন্তা করেন, আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় জেনেরিক মার্কেট। এবং এইটা হওয়ার পরে আমরা কি করব, আমরা নিজেরা এক্সপোর্ট করব
এবং আমেরিকান অনেক কোম্পানি এসে আমাদের কাছ থেকে আন্ডার লাইসেন্সিং ওষুধ তৈরি করে দিয়ে যাবে। এবং আপনি যে আমরা আগে যে কথাটা বলেছি যে আমরা গার্মেন্টসের কাছাকাছি রেডিমেড গার্মেন্টস করে যে অর্থ বাংলাদেশ সরকার আয় করে, আমরা যদি সুযোগ পাই আমরা ইভেন গার্মেন্টসকে ফলো করে গার্মেন্টসকে উতরে যাওয়া খুব সম্ভব, এবং আমরা এইভাবেই কাজ করছি। এবং এই যে পরিবর্তনটা দেখছেন, এখন কিন্তু আগে দেখা যেত কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি ছিল, এই মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর কিন্তু সিইও বা ম্যানেজিং ডিরেক্টর কিন্তু বিদেশ থেকে আসতো। এখন মাল্টিন্যাশনাল কোম্পানি বাংলাদেশে আছে এবং প্রত্যেকেরই নাম্বার ওয়ান ম্যান, আপনার সিইও বলেন, সিইও বলেন, ম্যানেজিং ডিরেক্টর বলেন, সব কিন্তু বাংলাদেশের সায়েন্টিস্ট। এবং বাংলাদেশের ওষুধ শিল্পে জনশক্তি, যেটা দক্ষ জনশক্তিও অনেক বেড়েছে। না, এই যে ওষুধ বিজ্ঞানীর কথা যদি বলেন, যে যতগুলো এই ওষুধ তৈরি হচ্ছে, এবং আপনি বলছেন 90টা, আমরা 100টার বেশি দেশে আমরা ওষুধ রপ্তানি করছি, এবং আমরা আফ্রিকা থেকে শুরু করে এমন কোনো দেশ নেই। এবং ইতিপূর্বে দেখেন আপনার ব্রিটিশ ইউরোপিয়ান ইউনিয়নের রেজিস্ট্রেশন পেয়েছে, টিজি অস্ট্রেলিয়ার রেকগনিশন পেয়েছে, এখন লাস্ট যেটা ছিল ইউএসএফডিএ, এবং এটা সবচাইতে কঠিন। এটা পাওয়ার অর্থ হলো যে দেখবেন যে এটা যখন প্রথম চেষ্টাতেই বেক্সিমকো স্কোয়ার পেয়েছে, আমি আশা করি যে আগামী 1-2 বছরের মধ্যে দেখবেন আরও 5টা কোম্পানি ইউএসএফডিএ রেজিস্ট্রেশন পেয়েছে। এই যে আর জনশক্তির কথা যেটা বলছেন, আমাদের সকল প্রতিষ্ঠানে সব কিন্তু বাংলাদেশের সায়েন্টিস্ট, বাংলাদেশি তারা জন্মেছে, বাংলাদেশি তারা লেখাপড়া করেছে, বাংলাদেশের থেকে তারা শিখেই তারা কিন্তু ইউএসএফডিএ বলেন, আপনার টিজি অস্ট্রেলিয়া বলেন, সবগুলা আপনার যে আমাদের রেজিস্ট্রেশন করতে সবগুলো অডিট কিন্তু ফেস করতেছে বাংলাদেশের বিজ্ঞানীরা, এবং দে হ্যাভ প্রুভ যে ইয়েস তারা বেস্ট সায়েন্টিস্ট, এবং তাদের মাধ্যমেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি। আমরা একটু রাব্বুর রেজার কাছে আসবো, যে এই যে একটা বড় অর্জন হিসেবেই আমরা পেয়েছি যে ইউএসএফডি এর অ্যাপ্রুভাল, এবং 2টি ওষুধ প্রতিষ্ঠানে একই সঙ্গে পেয়েছে, এটা একটা বিরাট জার্নি বলা যায়। এই জার্নিটার সম্পর্কে আমরা জানতে চাইব, কারণ এই জার্নির ভিতরে অনেক বিষয় নিশ্চয়ই আছে। সেই জার্নিটা কিভাবে আপনারা সফল হলেন? আপনি মূলত জানতে চাচ্ছেন যে আমাদের প্রসেসটা কি ছিল, যে আমরা কিভাবে ইউএসএফডি এর অ্যাক্রিডিটেশনটা পেলাম। আসলে সত্যি কথা বলতে কি, যে প্রত্যেকটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিরই কিন্তু একটা স্বপ্ন থাকে যে আমরা কোথায় নিয়ে যেতে চাই, বা একটা দেশের একটা স্বপ্ন থাকে যে আমাদের দেশের মানে ইন্ডাস্ট্রির একটা স্বপ্ন থাকে যে আমাদের ইন্ডাস্ট্রিকে কোথায় নিয়ে যেতে চাই। এবং প্রত্যেকটা দেশের ফার্মা ইন্ডাস্ট্রি কিন্তু একটা সবথেকে বড় স্বপ্ন হচ্ছে যে আমরা কিভাবে পৃথিবীর সবথেকে বড় যে বাজার ইউএসএ, আমেরিকার বাজার কিভাবে আমরা যাব। কিন্তু আসলে প্রসেসটা আসলে সহজ না, অনেক লম্বা প্রসেস। কারণটা হচ্ছে যে আমাদের সভাপতি মহোদয়, মহাসচিব মহোদয় যে কথাটা বললেন, যে আসলে ইউএসএফডির অ্যাক্রিডিটেশনটা পাওয়াটা হচ্ছে এমন একটা জিনিস যে পৃথিবীর যে কোনো দেশ মেনে নেবে যে এই দেশের, আমাদের শুধু বেক্সিমকো ফার্মা বা স্কোয়ারের কথা কিন্তু আসবে না, যে বাংলাদেশের ওষুধের মান পৃথিবীর যে কোনো দেশের ওষুধের মানের সমান। তো এইটা করার জন্য যে প্রসেসটা আমাদের ফলো করতে মূলত 2টা স্টেপে এটা আমরা করে থাকি। একটা হচ্ছে যে ইউএস বা যে কোনো দেশে যখন আমাদের দেশ থেকে ওষুধ নেবে, ওরা দেখতে চায় 2টো জিনিস। একটা হচ্ছে যে আমরা যেখানে ওষুধটা বানাবো সেই ফ্যাসিলিটিটা আসলে তাদের দেশে তারা যেভাবে বানায়, বা তাদের যে সমস্ত যে গাইডলাইন আছে, আমরা আসলে ফার্মাসিউটিক্যাল সেটা বলি গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, বা এই প্র্যাকটিসটা আসলে এই কোম্পানিটা মেনে চলে কিনা, রাইট? সো এটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং। এবং এখানে কিন্তু হচ্ছে যে বেসিক্যালি কিভাবে একটা র মেটেরিয়াল নেওয়া হয়, সে র মেটেরিয়ালটা কীভাবে টেস্ট করা হয়, তারপরে সেটাতে কীভাবে ওষুধ বানানো হচ্ছে, এই টেস্টিং প্রসিজারটা ঠিক আছে কিনা। সো এই যে 483 যে স্টেপের কথা বলা হয়েছে, ইচ অ্যান্ড এভরি স্টেপ তারা স্ক্রুটিনি করে। এবং এখানে কিন্তু স্টার্টিং ফ্রম যেটা বললাম যে ওয়্যার হাউসে কীভাবে আমরা নিয়ে আসছি, ইনক্লুডিং তারা টয়লেটে পর্যন্ত কীভাবে আমাদের একটা ওয়ার্কার তাদের যে হাইজিন ফ্যাক্টর সেটা পর্যন্ত তারা অবজার্ভ করে, যে সে বাড়ি থেকে এসে হাতটা ঠিকভাবে ধুলো কিনা, এটাও কিন্তু। এবং কোনো ওয়ার্কার যদি দেখে তারা যে দে আর নট ফলোয়িং প্রপার হাইজিন ফ্যাক্টর, তারা কিন্তু সেই কোম্পানিকে ফেল করিয়ে দেয়। সো আমি শুধু এক্সাম্পলটা দিলাম এই কারণে যে এটা যে কতটা মানে কঠিন একটা কাজ যে অ্যাক্রিডিটেশনে পাওয়ানো, এইটার জন্য আসলে আমি এই এক্সাম্পলটা দিলাম, যে একটা ওয়ার্কারের হ্যান্ড ওয়াশ পর্যন্ত তারা এর পারভিতে নিয়ে আসে, অডিটের পারভিতে নিয়ে আসে। সো আসলে আমি যদি বলি যে আমাদের বাংলাদেশের কোম্পানিগুলো গত কয়েক বছর ধরেই অনেক অডিটের মধ্যে দিয়ে গিয়েছে। মহাসচিব মহোদয় যেটা বললেন যে আমরা টিজি অস্ট্রেলিয়া, ইউরোপিয়ান ইউনিয়ন, ব্রাজিলের অ্যাক্রিডিটেশন সব প্রসেস দিয়ে গিয়েছি, এবং এটা কিন্তু আমাদেরকে একটা মেন্টাল স্ট্রেংথ দিয়েছে যে আমরা এখন
ইউএসের যে স্ট্রিনজেন্ট যে স্ক্রুটিনি আছে সেটা আমরা ফেস করতে পারবো এখন। এরই প্রেক্ষিতে আমরা যে আমাদের ফ্যাক্টরি রেডি টু এক্সপোর্ট ইউএস মার্কেটে, সেই প্রসেসটা আমরা কমপ্লিট করেছি। অ্যাট দ্য সেম টাইম বলেছিলাম যে আমাদের দুটো স্টেপ এটা করতে হয়। একটা স্টেপ হচ্ছে ফ্যাক্টরির অ্যাক্রিডিয়েশন, সেটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেছে দুটো কোম্পানির। সো আমরা এখন অপেক্ষা করছি যে আমরা কিছু কিছু ওষুধ ইউএসের বাজারে বাজারজাত করার জন্য আমরা বলি ডোজিয়ার, সেটা ফাইল করেছি। সেটাও কিন্তু আর একটা টিডিএস প্রসেস এবং কঠিন একটা প্রসেস। সেখানে যেটা ওরা দেখতে চায় যে আমেরিকার বাজারে যে ওষুধটা প্রথম বাজারজাত করেছে ইনোভেটর কোম্পানি, মানে আমরা যেটা বলি ব্র্যান্ডেড কোম্পানি, ব্র্যান্ডেড মেডিসিন, সেই ওষুধটার এক্স্যাক্টলি সেম এফিকেসি এই ওষুধটা দিবে কিনা। এটা কিন্তু শুধুমাত্র আবার এফিকেসি না, যেভাবে ওষুধটা শরীরে যাওয়ার পরে রিলিজ হওয়ার কথা ঠিক সেইভাবে বাংলাদেশ থেকে বা যে অন্য কোনো দেশ থেকে যখন আমেরিকার বাজারে ওষুধ যাবে সেই ওষুধটা এক্স্যাক্টলি সেম কিনা ইনোভেটরের। সো এটা প্রমাণ করা কিন্তু অনেক কঠিন একটা কাজ। সো সেইটা করার জন্য বিভিন্ন ক্লিনিক্যাল স্টাডি, বায়োকনিক স্টাডি সব করে আমরা এই দুটো কোম্পানি অনেকগুলো প্রোডাক্ট ডোজে আমরা ফাইল করেছি। এইটার অ্যাপ্রুভালের জন্য আমরা এখন অপেক্ষা করছি। সো আমি যদি সামারাইজ করি দুটো প্রসেস, একটা হচ্ছে যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিসের অ্যাক্রিডিয়েশনটা পাওয়া, সেটা আমরা এখন পেয়েছি, এবং আমরা ওষুধ বাজারজাত করার জন্য ডোজিয়ার ফাইল করেছি, সেটার অ্যাপ্রুভাল পেলে আমরা আমেরিকার বাজারে যেতে পারবো। সো ইট ওয়াজ লং জার্নি, অলমোস্ট আমি বলতে পারি আমার জন্য, বেক্সিমো ফার্মার জন্য অলমোস্ট 10 বছরের জার্নি ছিল এটা। কারণ আমাদের মানব সম্পদকে সেভাবে তৈরি করতে হয়েছে, আমাদের মেশিনারিজ ইনভেস্ট করতে হয়েছে, তারপরে আমাদের যেটা বললাম যে ডোজিয়ার প্রিপারেশনের জন্য অনেক ক্লিনিক্যাল ট্রায়াল করতে হয়েছে, তারই প্রেক্ষিতে কিন্তু আমরা আজকে এখানে এসেছি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এটা আমাদের জন্য, দেশের জন্য, বাংলাদেশের ফার্মা ইন্ডাস্ট্রির জন্য একটা সুখকর দিন। কারণ এইটা যেটা বললেন যে এইটা শুধুমাত্র কিন্তু বেক্সিমকো স্কোয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটা বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে একটা অন্য জায়গায় নিয়ে গিয়েছে, একটা কান্ট্রি ব্র্যান্ডিং এর সুযোগ তৈরি করে দিবে এই অ্যাপ্রুভালটা। কারণ আপনি জানেন যে আমরা যখনই বাংলাদেশ নিয়ে কথা বলি নেগেটিভ জিনিসগুলো সবার আগে চলে আসে, এবং এইরকম একটা দেশ থেকে ওষুধ খাবো এটা কিন্তু অনেকে চিন্তা করে না। কিন্তু তারা এখন আমরা প্রুভ করতে পেরেছি যে আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের যে কোনো জিনিস আমরা যদি করতে চাই সেটা আমরা সফলভাবে করতে পারি। এবং এর মূলে যেটা সবুজমান উনি বলেছেন যে বেসিক্যালি আমাদের যে দক্ষ মানব সম্পদ এবং এন্টারপ্রেনারশিপ, যে আমাদের এন্টারপ্রেনার কিন্তু রিস্ক নিয়েছে, এটার জন্য কিন্তু অনেক টাকা ইনভেস্ট করতে হয়েছে, তারা রিস্ক নিয়েছে, এবং দক্ষ মানব সম্পদ যে আমাদের দেশে আছে এটাতে আমরা প্রুভ করতে পেরেছি যে আমাদের সম্ভব। রাব্বুর রেজা ভাই, আমরা একটা বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে এসে একটু শফিউজ্জামান ভাইয়ের কাছ থেকে এই বিষয়টাই জানতে চাইবো যে এন্টারপ্রেনাররা কিভাবে এই ঝুঁকিটা নিয়েছেন, এবং একই সঙ্গে শুধুমাত্র ওষুধের মান না, ওষুধের সঙ্গে যারা সংশ্লিষ্ট আছে, যারা এই ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তাদেরও মান উন্নয়ন করেছে, এই পুরো চিত্রটা আমরা একটু জানতে চাইবো একটা বিরতির পর। আশার বাংলাদেশে নিচে একটা বিরতি, ফিরছি একটু পর। স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। এস এম শফিউজ্জামান, আপনার কাছে আবার ফিরে আসতে চাই ওই বিষয়টি যে যারা উদ্যোক্তা তারা এই যে একটা বিরাট বড় বলা যায় যে মানে পর্বতসম কাজ করেছেন এমন গত কয়েক দশকে, কারণ এটার মধ্যে কিন্তু নানান রকমের বিষয় আছে। ওষুধ এমন একটা জিনিস যেটার সঙ্গে জীবনের সরাসরি সম্পৃক্ততা আছে, ফলে আমাদের মতো একটা দেশ এটা একদম বিশ্বের প্রথম সারির পর্যায়ে চলে যাবে, সেই জিনিসটিতে যাওয়া অনেক কঠিন ছিল এই পথটা। এবং একই সঙ্গে এটার সঙ্গে যারা কাজ করছেন তাদেরও যে আপনিও যেটা বলছেন যে তাদের দক্ষতা এবং এই ক্ষেত্রে মেধা অনেক বেড়েছে, এই পুরো প্রক্রিয়াটি আমরা জানতে চাই। না, একটা জিনিস এই আজকের এই সুযোগে আমি অবগত করতে চাই দেশবাসীকে যে বাংলাদেশের কিন্তু 18 কোটি মানুষ, 16 বলেন, 17 বলেন, 18 বলেন, এই যে বিশাল মানুষের 99% ওষুধ কিন্তু লোকাল ওষুধ খাচ্ছে, এবং যে দামে খাচ্ছে আপনারা যদি কম্পেয়ার করেন প্রতিবেশী রাষ্ট্রগুলো, এবং ইন্ডিয়া, আমাদের তো চারিদিকে ইন্ডিয়া বলেন, মিয়ানমার বলেন, মিয়ানমারে তারা অলমোস্ট 95% ওষুধ আমদানি করে। আপনি আমাদের এই সার্কের মধ্যে যদি ধরেন শ্রীলঙ্কাও মোর দেন 90% ওষুধ কিন্তু আমদানি করে, অথচ তাদের ইকোনমি ভালো, লেখাপড়া ভালো, মানে এডুকেশনে তারা 100% লিটারেসি আছে। এবং আরও যদি পাশে যান সিঙ্গাপুর কত উন্নত দেশ, সিঙ্গাপুর কিন্তু মোর দেন 70% ওষুধ কিন্তু আমদানি করে, এবং ওখানে টেকনোলজিও আছে, ওখানে অনেক বিদেশি লোকও থাকে। কিন্তু ওর সাথে যদি তুলনা করেন যে এই সব দেশের চাইতে বাংলাদেশ কোথায় আছে,
গভর্নমেন্টের এই যে আজকে ফরেন কারেন্সির খুব অহংকার, গভর্নমেন্ট আমাদেরও অহংকার, ফরেন কারেন্সি রিজার্ভ ইজ হিউজ। যদি এই 16-17 কোটি মানুষের ওষুধ আমদানি করতে হতো, তো তাহলে ফরেন কারেন্সি কি খুলে এটা ওষুধের কাছে কোনো স্যাক্রিফাইস করা নাই, ওষুধ লাগবেই। এরকমই যে এটা যে একটা সাফল্য, এটা যে একটা বিশাল একটা শক্ত জায়গার উপর বাংলাদেশ সরকার দাঁড়িয়ে আছে, যে তার 99% ওষুধ লোকালি তৈরি হয়। এটাই 2 নম্বর। এরপরে আপনার ওই যে টিটু ডাক পলিসির পরে যখন দেখলো, তখন কিন্তু এন্টারপ্রেনাররা এরা কিন্তু ধীরে ধীরে একটা ওই যে ট্যাবলেট ক্যাপসুল শুরু করলো। এর মধ্যে তখন যেমন ধরেন স্কোয়ারের শামসুন চৌধুরী সাহেব ছিলেন, এবং আরও পুরানা ডক্টর সেমিক্যাল শুরু করলো, বেঙ্গল টেকনো শুরু করলো, ফার্মা পার্ক ছিল, বেশ কয়েকটা শুরু করলো। এরপরে যখনই সুযোগ পেলো তখন কিন্তু অনেক এন্টারপ্রেনাররা এগিয়ে আসলো, এবং অনেক এগিয়ে আসার পর প্রথম যেভাবে শুরু করলো, এখন তারা চিন্তা করলো যে এটা আরো ভালো করতে হলে, আরো এক্সপোর্ট করতে হলে কি করতে হয়, করতে হলে ভালো ফ্যাক্টরি লাগবে। যেমন WSO বলে GMP, এরপরে আবার ছোট্টটা সি দেয় CGMP। CGMP ইজ এ ভেরি কঠিন জিনিস। এই CGMP করতে হলে পরে আপনার সেফালোস্পোরিনের জন্য আলাদা প্ল্যান থাকবে, পেনিসিলিন একদিকে নিয়ে যেতে হবে, নন পেনিসিলিন আর একদিকে নিয়ে যেতে হবে। এটা হলো ওয়ার্ল্ডের রেগুলেশন। এবং তখন কিন্তু ধীরে ধীরে এন্টারপ্রেনাররা নিজেরা ইনভেস্ট করা শুরু করলো, এবং এখন তো আমার মনে হয় প্রায় 25-30টা ইন্ডাস্ট্রি কিন্তু ওই USFDA কে ফাইট করার মতো, মানে তাদের যে কম্পিটিবিলিটি চলে এসেছে। না USFDA রেজিস্ট্রেশন পাওয়ার জন্য কিন্তু প্রায় 25-30টা কোম্পানি কিন্তু এই দিন দাঁড়িয়ে গেছে। এবং এই শুধু তাই না, এবং এন্টারপ্রেনাররা যে জিনিসটা করে শুধু তৈরি করে না, বিভিন্ন এক্সিবিশনে, সিম্পোজিয়ামে, বিভিন্ন জায়গায় ট্রেনিং করতে আমাদের দেশে বিজ্ঞানীদের পাঠায়, এবং অল্পতেই তারা খুব তাড়াতাড়ি ক্যাশ করতে পারে, করে তারা বাংলাদেশে এসে কন্ট্রিবিউট করতে পারে। এই যে এন্টারপ্রেনারদের যে রিস্ক, যে তারা USFDA করবে, অনেকে হয়তো, যেমন ধরেন আমি একটা বলি যে আমি যখন ওষুধ শিল্প সমিতির এর আগে আমি বিদেশে গেছি ওষুধ এক্সপোর্ট করার জন্য, বাংলাদেশের যে একটা ইমেজ সংকট, বাংলাদেশ ঝরা পাতার দেশ, বন্যার দেশ, এরা ওষুধ কি বানাবে? এই যে আমরা বলতে 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 লোকজন ভিজিট নিয়ে আসি, আমরা রিকোয়েস্ট করে নিয়ে আসি, বিভিন্ন ফ্যাক্টরি দেখার পর তারা কিন্তু খুশি হয়ে যায়। যেমন সৌদি হেলথ মিনিস্টার একবার এসেছিল। এর আগে আমি একটা জিনিসটা জানাতে চাই, আগে কি হতো যে সৌদি GCCর একটা সিদ্ধান্ত ছিল যে GCC ইউরোপ আমেরিকা ছাড়া কোনো ওষুধ কিনবে। আমরা যখন অ্যাপ্রোচ করলাম তখন বললো যে না, আমরা তো এসব কিনি না, বললো আমাদের ইন্ডাস্ট্রিগুলো দেখেন, দেখার পর আপনি সিদ্ধান্ত নেন। এরপরে সৌদি হেলথ মিনিস্টার কিন্তু আমাদের দেশে এসেছিলেন, এবং আমরা 2টা ফ্যাক্টরি দেখাচ্ছিলাম, বেক্সিমকো আর ইনসেপ্টা। এবং উনি দেখার পর ওনারা বলতে হয় নাই, উনি এখান থেকে ফিরে গিয়েই উনি বলছে যে শুধু ইউরোপ আমেরিকা না, বাংলাদেশ থেকে ওষুধ ক্রয় করা যায়। এই যে একটা রিকগনিশন যে বাংলাদেশের ওষুধও ক্রয় করা যাবে, তাদের তো পয়সার অভাব নাই, তেলের পয়সা, বুঝলেন না? তো সাথে সাথে কিন্তু USFDA, ইউরোপিয়ান ইউনিয়ন সাথে সাথে বাংলাদেশের নামটা ইনক্লুড করে দিচ্ছে, যার ফলে আমরা অনেকই চেষ্টা করছি মিডল ইস্টে এক্সপোর্ট করার জন্য, বোধহয় কিছু কিছু যাওয়া শুরু হয়ে গেছে। রাব্বুর রেজা ভাই, আপনার কাছে এই যে মানে মার্কেট এক্সপানশনের ক্ষেত্রে FDA এর অ্যাপ্রুভালের ভূমিকাটা কি থাকবে, এটা যদি একটু জানান। শিওর। FDA এর 1 নম্বর ভূমিকাটা থাকবে যে আমরা ওষুধের সব থেকে যেটা বড় বাজার, আমেরিকার বাজারে যেতে পারবো। বাট এর ছাড়াও আমাদের অন্যান্য যে দেশ, সেগুলিতে আমাদের যে স্বীকৃতিটা হবে, কারণ ওরা প্রথমেই ইভেন ছোট ছোট দেশে যখন আমরা এক্সপোর্ট করতে চাই, ইভেন টু দ্য এক্সটেন্ট আপনার কেনিয়া, নাইজেরিয়ার মতন দেশে, তারা বলে তোমাদের কি USFDA এর অ্যাপ্রুভাল আছে, মানে তারাও এটা জিজ্ঞেস করে। সো এই একটা জিনিস আমরা একটা আস্থার জায়গা তৈরি করে। ওরা মনে করে যে USFDA যদি কোনো একটা দেশের বা কোনো একটা কোম্পানি থাকে, দ্যাটস ইট, আর আমাদের কিছু করার নাই। সো ডেফিনেটলি একটা ইমেজ ব্যারিয়ার, যেটা যদিও আমাদের ইউরোপিয়ান ইউনিয়ন ছিল, অস্ট্রেলিয়ার অ্যাক্রেডিটেশন ছিল, কিন্তু ওরা ওদের বেঞ্চমার্ক হচ্ছে FDA। এটা FDA এর জন্য হোক বা ব্যারিয়ার ক্রিয়েট করার জন্য হোক, তারা জানে যে FDA ইজ সামওয়্যার, কেন এটা সবাই মিট করতে পারে না। এবং উই আর দ্য ফার্স্ট, নট অনলি যে আমরা বাংলাদেশের প্রথম হলাম বা করলাম, আমরা পুরো LDC কান্ট্রির কোনো দেশেই আসলে, ওদের তো আসলে এরকম ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং বেস নাই, LDCর মধ্যে ফার্স্ট USFDA অ্যাক্রেডিটেশন হলো। ইভেন আপনি অনেক ডেভেলপ কান্ট্রিতে যান, আপনি খুঁজে পাবেন যে কটা আপনার USFDA অ্যাক্রেডিটেড কোম্পানি আছে। সো দিস ইজ ডেফিনেটলি আমাদের USA ছাড়াও আমাদের অন্যান্য জায়গায় বাজার সম্প্রসারণে এটা একটা সহায়তা করবে। বাট আপনি যখন বলেছেন যেটা আমাদের স্পেসিফিক, আমাদের USA এর কথা বলি,
আমেরিকার বাজার হচ্ছে পুরো বিশ্বের যে ফার্মাসিউটিক্যাল বাজার, মানে পুরো বিশ্বের বাজার এখন প্রায় $1.1 ট্রিলিয়ন। এর মধ্যে আমেরিকার বাজারই হচ্ছে প্রায় $380 বিলিয়ন। আমাদের বাংলাদেশের বাজার হচ্ছে প্রায় 1.5 থেকে 1.8, এই ধরনের $1.8 বিলিয়ন বাংলাদেশের বাজার। তো এই $380 বিলিয়ন মার্কেটে আমরা এখন প্রবেশ করতে যাচ্ছি। হ্যাঁ, সো এটা একটা বড় মার্কেট। এর মধ্যে যেহেতু আমরা জেনারিক কোম্পানি, বাংলাদেশের আমরা যারা অ্যাক্রিডিটেশন নিলাম আমরা হচ্ছে জেনারিক কোম্পানি, সো আমরা জেনারিক স্পেয়ারে আমরা কম্পিট করব। তো জেনারিক মার্কেটের সাইজটা হচ্ছে প্রায় $60 বিলিয়ন, এবং এই $60 বিলিয়ন মধ্যে কিন্তু ইন্ডিয়া এক্সপোর্ট করে আবার $5 বিলিয়ন। তারপরে তো ইউএসএতে হয়, ওরা অন্যান্য দেশ থেকে আনে। তাহলে আপনি বুঝতে পারছেন যে ইন্ডিয়ার টোটাল মার্কেট হচ্ছে $15 বিলিয়ন, আর এক্সপোর্ট করে ওরা অ্যাপ্রক্সিমেটলি $15 বিলিয়ন। তার $5 বিলিয়ন কিন্তু ওরা করে আমেরিকাতে। আমাদের বাংলাদেশের বাজার হচ্ছে এখন বললাম যে $1.5 বিলিয়ন উপরে, কিন্তু আমাদের এক্সপোর্ট হচ্ছে কিন্তু এখন মাত্র $500 কোটি, রাইট? সো আমরা এই যে $500 কোটি যে আমাদের এখনকার যে রপ্তানির বাজার, আমরা যদিও বলি যে আমরা 90টা দেশে এখন বাজার করি, আমার কথা এটা হচ্ছে আমরা একটা ভৌগোলিক বিস্তৃতি বা জিওগ্রাফিক্যাল এক্সপেনশন পেয়েছি, কিন্তু আমাদের বাজারটা এত বেশি বেড়ে যায় না। কারণ হচ্ছে যে দুনিয়ার বড় বড় যে বাজারগুলো, যেমন আমেরিকার বাজার, ইউরোপের জার্মানি বা ইউকে বা সাউথ আফ্রিকা, এই ধরনের বড় বড় বাজারে যতক্ষণ না পর্যন্ত আমাদের ওষুধ নিয়ে যাব, আসলে কিন্তু আমাদের ভলিউমটা ওইভাবে বাড়বে না। সো আমাদের একটা ঘাটতি ছিল যে আমরা বড় বাজারগুলিতে আমরা এতদিন পর্যন্ত আমাদের ওষুধ নিয়ে যেতে পারিনি, কিন্তু আমাদের ইউরোপে অলরেডি শুরু হয়ে গেছে। আমরা জার্মানিতে, ইউকেতে বা অন্যান্য সব বাজারে দিচ্ছি এখন। ইভেন আফ্রিকার মধ্যে সব থেকে বড় বাজার সাউথ আফ্রিকাতে দিচ্ছি। তারপরে আপনার অস্ট্রেলিয়াতে আমরা বাজারজাত শুরু করেছি। সো আমাদের এখন বাকি ছিল যে পৃথিবীর সব থেকে বড় যে বাজারটা, সেখানে মানে সব বড় বাজারগুলিতে যাওয়ার ফলে যে জিওমেট্রিক গ্রোথের একটা সম্ভাবনা, সেইটা সবচেয়ে আমরা এখন যদি বলছি যে আমরা $500 বিলিয়ন এক্সপোর্ট করছি, কিন্তু আমরা 5 বছর আগে কিন্তু এরকম ছিল না। আমরা যে ডেভেলপ মার্কেটগুলোতে যা শুরু করলাম, আমাদের কিন্তু একদম মানে খুব ভালোভাবে এক্সপোর্ট ফিগারটা বেড়ে যাচ্ছে। এবং আমার বিশ্বাস যে আগামী 3 বছরের মধ্যে মানে ইনশাআল্লাহ আমাদের এটা 5 টাইমস করা সম্ভব। এবং ইন্ডিয়া যদি মানে তাদের মানে $5 বিলিয়ন এক্সপোর্ট করতে পারে, আমরা কেন পারবো না? কারণ আমাদের কিন্তু আবার ওদের উপরে অনেকগুলো অ্যাডভান্টেজ আছে। যেমন হচ্ছে যে আমাদের এখানে অনেক কম দামে আমরা ওষুধ বানাতে পারি। আমার যে কথাটা বলছিলেন যে আসলে বাংলাদেশের, আমরা একটা গর্ব করে বলতে পারি যে শুধুমাত্র আমাদের কোয়ালিটি যে ভালো, বাংলাদেশের গুণগত মান সেটা না, আমরা বাংলাদেশে দুনিয়ার সব থেকে কম দামে ওষুধ বানাতে পারি এবং আমাদের লোকজনের কাছে আমরা সেভাবে কিন্তু দিচ্ছি। সো এইটাই কিন্তু আমাদের একটা বড় অ্যাডভান্টেজ যে আমরা ইউএসএর বাজারে, কারণ আপনার জেনারেল মার্কেট ইজ ভেরি কম্পিটিটিভ, যদিও ওখানে প্রফিট মার্জিন অনেক বেশি, কিন্তু তারপরেও কিন্তু কম্পিটিটিভ। তো আমরা মানে আপনি যেটা বলছি বারবার, যে এক্সাম্পলটা দিচ্ছি ভারতের সাথে, ভারত যদি $5 বিলিয়ন এক্সপোর্ট করতে পারে, আমাদের কেন মানে আমাদের ফিগারটা আমাদের সেখানে বড় হবে না? সো আমরা আরো একটি বিরতিতে যাব। ফিরে এসে শফিউজ্জামান ভাই, এই যে মার্কেট সম্ভাবনাটা দেখা দিচ্ছে, সেই সম্ভাবনাটা ধরতে হইলে নিশ্চয়ই আমাদের শুধুমাত্র ইন্ডাস্ট্রির সঙ্গে আপনার দেশ এবং এখানকার অনেক ধরনের আইন কানুন, যেটা বলা যায় যে পুরো একটা পরিবেশ এবং এমনকি বিনিয়োগের বিষয়টাও এখানে জড়িত, যে ব্যাংক কিভাবে এগিয়ে আসবে, ফ্যাসিলিটেট করবে, এই চিত্রটাও একটু জানতে চাই যে দেশে এই সুযোগটা নেওয়ার জন্য ক্ষেত্রটা প্রস্তুত কিনা সব দিক থেকে। একটা বিরতি পর আশা বাংলাদেশে নিচ্ছে আরো একটি বিরতি, ফিরছি। স্বাগত আরেকবার, দেখছেন আশা বাংলাদেশ। শফিউজ্জামান ভাই, এই যে আমি যেই জিনিসটা একটু বেশি জরুরি, যে সেটা হচ্ছে যে আমাদের এই যে সম্ভাবনাটা তৈরি হয়েছে, এটা যদি আমরা সম্ভাবনাটা বাস্তবায়ন করতে চাই, তাহলে যে ধরনের পলিসিগত সাপোর্ট দরকার বা কি চ্যালেঞ্জ মনে করেন যে সামনের দিনগুলিতে আছে আপনাদের ওষুধ শিল্প? ধন্যবাদ আপনাকে। আমি চ্যালেঞ্জ তো প্রত্যেকটি কাজেরই তো চ্যালেঞ্জ আছে, চ্যালেঞ্জ ছাড়া তো কিছু হয় না। তো একটা জিনিস আমরা সমিতির কথা যদি বলেন, অ্যাসোসিয়েশনের কথা বলেন, আমরা গভর্নমেন্টকে বুঝাতে পেরেছি যে আমরা একটা ভালো কাজ করেছি, আমরা ওষুধ এক্সপোর্ট করি, আমরা দেশের 99% চাহিদা মেটাই, এটা গভর্নমেন্ট বোঝে। এখন গভর্নমেন্ট কিন্তু পলিসিগুলো চেনে না, আমাদের কি করলে কি হয় এইটা ধীরে ধীরে বুঝতে শুরু করেছে। মাননীয় প্রধানমন্ত্রী খুব তাড়াতাড়ি একটা সুখবর দিচ্ছে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে। আমরা ওষুধের কাঁচামাল, এপিআই, অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রিডিয়েন্ট যারা বলে, ওষুধ তৈরি করতে যে কাঁচামালটা লাগে, এটা আমরা দেশে 15 থেকে 20%, 15 to 20% আমরা লোকালে তৈরি করতাম। তাও একটা 1 স্টেপ বা 2 স্টেপ আমরা করতাম। আমরা গভর্নমেন্টের কাছে এতদিন দাবি জানানোর পরে গভর্নমেন্ট 200 একর জমি
আমাদের মুন্সিগঞ্জের বাউসিয়া মৌজাতে আমাদের জন্য ঠিক করেছে। এবং আমরা আশা করছি যে এই বছরের মধ্যে, ডিসেম্বরের মধ্যে আমরা ওই জমিগুলো 45টা প্লট, 45 প্লট ওষুধের কাঁচামাল তৈরি করার জন্য গভর্নমেন্ট দিচ্ছে। এবং এটা গভর্নমেন্ট টোটাল যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, রোড ঘাট, ইলেকট্রিসিটি, গ্যাস ম্যাস যা লাগে দিয়ে দিচ্ছে। এইটা যদি আমরা করতে পারি, এবং এটা কিন্তু এটা নতুন ধরনের একটা প্রকল্প, সেটা হলো যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এটা গভর্নমেন্ট এবং ওষুধ শিল্প সমিতি যৌথভাবে করছে। এবং এটা একটা বিশাল একটা ইটিপি করতে হবে। ইটিপি আমরা ওষুধ শিল্প সমিতি থেকে আমরা প্লট পাইলেই আমরা এটা নিজেরা করে দেবো। আর ধরেন 100 বা 200 কোটি টাকা যদি লাগে, ইটিপি করতে লাগে, এটা দ্যাট উইল বি গিভেন ফ্রম দ্য অ্যাসোসিয়েশন। এটা একটা ভালো জিনিস আমাদের দেশে হচ্ছে। এটা হলে আমরা কিন্তু আর এক ধাপ এগিয়ে যাব। কারণ যখন আপনি এক্সপোর্ট করতে যাবেন, তখন এক্সপোর্টের প্রত্যেক দেশের আইন অনুযায়ী আপনি র ম্যাটেরিয়ালস কোত্থেকে আনেন, কিভাবে বানান, এই ড্রাগ মাস্টার ফাইল কি, এই জিনিসগুলো, ইনফরমেশনগুলো আমাদের দিতে হয়। এবং যখন আমরা নিজেরা তৈরি করতে পারবো, এবং যদি 45টা এক একটা ইন্ডাস্ট্রি যদি 10টা করে আইটেম বানায়, তাহলে হিউজ, তখন কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল আর একটা ব্রেক থ্রু হবে। এবং এইটা কিন্তু প্রত্যেকটা যারা পুরানো কোম্পানি আছে, যারা ভালো করতেছে, তারা কিন্তু খুব সিরিয়াস, খুব তাড়াতাড়ি তারা যদি এপিআই এর জন্য পারে, তখন তারা জয়েন্ট ভেঞ্চারে যেতে পারে পৃথিবীর যে কোনো ভালো কোম্পানির সাথে। তো তখন কিন্তু ওষুধের দাম হয়তো আরো একটু কমবে। আর একটা জিনিস হলো কি, যে যেমন ধরেন প্রথম আমরা গভর্নমেন্টের কাছে বুঝালে গভর্নমেন্ট বুঝতে চাইতো না। এখন গভর্নমেন্ট এখন বুঝালে গভর্নমেন্ট কিন্তু বোঝে। আগে আমাদের ধরেন একটা দেশে যদি রপ্তানি করতে হয়, তো ওখানে আপনি কি করবেন, প্রথমে আপনার স্যাম্পল দিতে হবে, তো স্যাম্পলটা বাজার তৈরি করতে হবে। তো এই বাজারটা তৈরি করার জন্য স্যাম্পল আমাদের ভ্যাট দিতে হতো। তো এবং আমরা যে একটা দেশে রেজিস্ট্রেশন করতে হলে $100 থেকে ইভেন $1000 লাগে একটা রেজিস্ট্রেশন ফি, টেস্ট ফি। আবার ওই দেশের ইন্সপেক্টর আমাদের ফ্যাক্টরি দেখতে আসবে, তার আসা যাওয়ার খরচ, ভাড়া, এই জিনিসগুলো গভর্নমেন্ট বুঝতো না। কিন্তু এখন ধীরে ধীরে গভর্নমেন্ট বুঝতে শুরু করেছে, এবং আমাদের অ্যাসোসিয়েশনের সাথে সবসময় গভর্নমেন্টের ইন্টারাকশন হচ্ছে। তো গভর্নমেন্ট দেখতে এখন কিন্তু আগের চাইতে ধীরে ধীরে পলিসি বদলাচ্ছে। এবং আরেকটা জিনিস যেটা হবে, আমরা আফ্রিকাতে গিয়ে দেখেছি যে, যেমন আমি বলতেছিলাম যে মিডল ইস্টের যে 6টা দেশের একটা ওদের একটা মানে আসিয়ানের মতো, আমাদের সার্কের মতো, একটা দেশ নিলে ওই দেশে আর বাকি দেশের রেজিস্ট্রেশন লাগবে না। এখন গভর্নমেন্ট যদি আমাদেরকে কেস টু কেস বেসে, যদি সে ধরেন আফ্রিকার 6টা দেশে একটা অ্যালায়েন্স আছে, এই অ্যালায়েন্সে যদি আমাদের কিছু ইনভেস্টমেন্ট করে আমরা এখান থেকে বানায় নিয়ে যাও, ওখানে প্যাকিং করবো, এই ইনভেস্টমেন্টের যদি পারমিশন আমরা পাইতাম, তাহলে কিন্তু আমরা আরো তাড়াতাড়ি মার্কেট পেনিট্রেট করতে পারতাম। এই জিনিসগুলো গভর্নমেন্ট বুঝতে পারছে। আমার মনে হয় ওদের ভবিষ্যতে গভর্নমেন্ট এই ব্যাপারে একটু নজর দেবে। এরকম আফ্রিকার, দক্ষিণ আফ্রিকা, উত্তর আফ্রিকা, পূর্ব আফ্রিকা, আফ্রিকার ভাগ আছে। এবং আমাদের আর একটা জিনিস হলো যে, এই যে মাঝখানে ফরেন মিনিস্ট্রির লোকজন, তারা কিন্তু আমাদের খুব হেল্প করতো ইনফরমেশন দিয়ে। আমি আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি ফরেন মিনিস্ট্রিকে আহ্বান জানাবো যে তারা দেশি কাজ করুন না কেন, যদি ওষুধের চাহিদা থাকে, যদি গভর্নমেন্টের মাধ্যমে হোক বা ডাইরেক্ট আমাদের মধ্যে যদি আমাদের ইনফরমেশনগুলো আদান প্রদান করে, কেন তাহলে আমাদের জন্য আরো ইজি হবে। এবং গভর্নমেন্ট ইবিবি একটা ভালো সংস্থা আছে, ইবিবির মাধ্যমে আগে কিন্তু বিভিন্ন জায়গায় ফার্মাসিউটিক্যাল ফেয়ার হতো এবং ইবিবি অর্গানাইজ করতো। ইবিবি যদি আগামীতে যে দেশে ওষুধের চাহিদা আছে ওইসব দেশে একটু ফেয়ারের ব্যবস্থা করে, তাহলে আমরা অ্যাটেন্ড করতে পারি। এবং আমরা একটা জিনিস হয়তো আপনি জানেন যে, আমরা প্রত্যেক 2 বছর পরে পরে ঢাকাতে একটা ইন্টারন্যাশনাল এশিয়া ফার্মা আয়োজন করে থাকি। এবং এই এশিয়া ফার্মাতে লাভ কি হলো যে, সারা পৃথিবীর বিভিন্ন লেটেস্ট টেকনোলজি সম্বন্ধে আমাদের বিজ্ঞানীরা যারা আমাদের ফ্যাক্টরিতে কাজ করে, তারা এশিয়া ফার্মা ভিজিট করে, কি ডেভেলপমেন্ট আছে, কি নতুন মেশিন হলো, কি নতুন টেকনোলজি আসলো, এই জিনিসগুলো তারা ঢাকায় বসে থেকে জ্ঞান অর্জন করতে পারে। এই মেলা আমরা আবার আরেকটি বিরতির সময় হয়ে গেছে আমাদের, পর করছি, আগামী বছর মেলাটা হবে। এবং আমি আশা করব যে যে দেশে আমরা ওষুধ রপ্তানি করি, আমরা ওই দেশের লোকজনকে দাওয়াত করব, তারা আমাদের বিভিন্ন ফ্যাক্টরি দেখাবো, কিছু সেমিনার আয়োজন করব, এবং দেখবেন যে 2-3 বছরের মধ্যে ওষুধের একটা বাজার সারা পৃথিবীতে
সুন্দরভাবে সৃষ্টি হবে। আমরা একটা বিরতিতে যাচ্ছি, বিরতি থেকে ফিরে রাব্বুর রেজা আপনার কাছে আসবো যে এই বিষয়টি যে মার্কেট এক্সপানশনের ক্ষেত্রে, এবং আরেকটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ বলেছেন শফিউজ্জামান ভাই, যে ওষুধের দাম আরও বেশি, অনেক ওষুধই অনেক কমেছে যদি আগের সঙ্গে তুলনা করা হয়, আরও কমিয়ে আনার জন্য আসলে আপনাদের ইন্ডাস্ট্রির ভেতর থেকে কি করণীয় আছে, যে এই বিষয়গুলো একটু জানবো একটা বিরতির পর। আশার বাংলাদেশের নিচে আরও একটি স্বাগত আরেকবার, দেখছেন আশার বাংলাদেশ। রাব্বুর রেজা, এই যে বিস্তারের ক্ষেত্রে এবং একই সঙ্গে কোয়ালিটি, দাম সবকিছু মিলিয়ে ইন্ডাস্ট্রির ভিতরে কি চলছে আপনাদের? আমাদের তো ইন্ডাস্ট্রি থেকে এক নাম্বার যে ফিলোসফি নিয়ে আমরা কাজ করি, আমরা জানি যে আমাদের দেশে আমরা ওয়ান অফ দ্য পুরেস্ট কান্ট্রি, আমাদের দেশে অনেক গরিব মানুষ। সো আমরা দুটো জিনিস নিয়ে কাজ করি, একটা হচ্ছে যে কিভাবে আমরা এটাকে সুলভ মূল্যতে দিতে পারি তাদের কাছে, আর সহজলভ্য করতে পারি, তাদের কাছে আমরা পৌঁছে দিতে পারি। এটা কিন্তু আমাদের বেসিক ফিলোসফি, এটা নিয়ে কিন্তু ইন্ডাস্ট্রি কাজ করছে। সো আমরা যদি দেখি, আমরা 1982 সাল থেকে 82 সালের পরে কিন্তু ইন্ডাস্ট্রির এই চেঞ্জটা হয়েছে, তাই না? যে আমরা ইম্পোর্ট ড্রিভেন থেকে এখন টোটালি লোকাল প্রোডাকশনে গিয়েছি, তারপরে আমরা এক্সপোর্ট করছি। এবং ইন দ্য প্রসেস কিন্তু আমাদের গোল কিন্তু ছিল যে আমাদের লোকদের খুব কম দামে ওষুধ দিতে হবে, এবং এর রেজাল্ট কিন্তু আমরা পেয়েছি। সহজলভ্য যে ওষুধগুলো, যেমন কমনলি যে ওষুধগুলো হয়, মেনি ফোল্ড কিন্তু দাম কমে গেছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে ডিক্লোফেনাক ব্যথার জন্য দেওয়া হয় এবং বহুল প্রচলিত একটা ওষুধ। 82 সালের আগে এই ওষুধের দাম ছিল 9 টাকা, এখন এই ওষুধটা পাওয়া যায় 50 পয়সায়। এভাবে আমরা যদি অ্যান্টিবায়োটিক গ্রুপে দেখি, যে ওষুধের দাম ছিল 7 টাকা 2 পয়সা 82 সালের ওষুধ পলিসির আগে, এখন এটার দাম হচ্ছে 3.5 টাকা, অর্ধেক। এই 40 বছরে আমরা যদি আবার দেখি যে বেসিক্যালি আমরা যদি দেখি ইনফ্লেশন, মোর দেন 200% ইনফ্লেশন। আমরা যদি দেখি যে ডলারের দাম কীরকম হয়েছে, কেন আমার এর আগে বললো যে আমরা প্রায় 80% র মেটেরিয়াল কিন্তু এখন আমরা ইম্পোর্ট করি। তখন ওই সময়ে ডলারের এক্সচেঞ্জ রেট ছিল অ্যাবাউট 20 টাকার নিচে। এখন এইটার কিন্তু অন্য জায়গায় একটা প্রভাব আছে, আমাদের শিশু মৃত্যু, আমাদের গড়ায়ু, অবশ্যই, তারপরে আমাদের মানুষের স্ট্রেংথ, সবকিছু মিলে একটা নিশ্চয়ই প্রভাব আছে। আমাদের ইন্ডাস্ট্রির মধ্যে যেটা হচ্ছে যে আমাদের কন্টিনিউয়াসলি কিন্তু আমরা মার্কেট ফোর্সে কাজ করছি। সো আমাদের হচ্ছে যে আমরা কিভাবে আমাদের মানুষকে মানে সব থেকে সুলভ মূল্যে ওষুধ দিতে পারি, এক নম্বর। আমাদের কোয়ালিটি যাতে আমরা ভালোভাবে মেনটেন করতে পারি, অ্যান্ড ফাইনালি হচ্ছে যে আমরা কিভাবে আমাদের দেশের ওষুধ আমরা বিদেশের বাজারে রপ্তানি করতে পারি। সো এটা হচ্ছে আমাদের মোটো। অ্যাট দ্য সেম টাইম আপনার যে একটা ছিল যে আমরা কিভাবে আমাদের এই ওষুধগুলোর দাম আসলে আমরা ভবিষ্যতে আমরা কি চিন্তা ভাবনা করছি। যে আমরা বললাম যে 82 সাল থেকে আমরা একটা জায়গায় এসেছি যে আমরা সহজলভ্য যে ওষুধগুলো সেগুলোর দাম কমিয়ে এনেছি, এবং এখন থেকে 2-3 বছর আগে কিন্তু আমরা বলতাম যে আমরা 97% ওষুধ নিজে বানাই আর 3% ওষুধ ইম্পোর্ট করি। এই গত 3 বছরে কিন্তু আমরা এখন বলছি 99% ওষুধ আমরা দেশে বানাই, অনলি 1% ওষুধ আমরা বাইরে থেকে আনি। সো আমরা যদি দেখি যে আমরা কিন্তু একটা স্টেপ আর একটা স্টেপ এসেছি, মানে হচ্ছে কি দেখেন, এই যে 2-3% ওষুধটা আমরা আগেও 3 বছর আগে বানাতাম না, সেটা ছিল টোটালি টেকনোলজি ড্রিভেন ওষুধ, লাইক ক্যান্সারের ওষুধ ছিল, তারপরে হেপাটাইটিসের ওষুধ ছিল, যে ওষুধগুলো আমাদের দেশে হতো না, এবং অনেক দাম দিয়ে আমাদের দেশের মানুষ আমরা ইম্পোর্ট করতাম, অথবা অফিসিয়াল ইম্পোর্ট হতো, অথবা মানুষ বাইরে গিয়ে এটা নিয়ে আসতো, অনেক টাকা ব্যয় করতে হতো। হেপাটাইটিস সির একটা প্রোডাক্ট আপনাদের দেখলাম, আমি ওটাতে আসবো। তার আগে জাস্ট বলি যে আমাদের যে ফিউচার গোলটা সেটা হচ্ছে যে এই টেকনোলজি ড্রিভেন ওষুধ যেগুলি সহনশীল না, যেমন ক্যান্সারের একটা ট্রিটমেন্ট হয়, অনেক টাকা কিন্তু ব্যয় হয়। তো এই ধরনের টেকনোলজি ড্রিভেন ওষুধ দেখা যাবে যে হয়তো বাইরে থেকে আনতে খরচ হচ্ছে 50,000 টাকা, আমরা হয়তো সেই ওষুধে যখন দেশে বানাবো তখন হয়তো আমরা 1,000 টাকা করতে পারবো। আমি জাস্ট একটা আরবিট্রারি এক্সাম্পল দিচ্ছি, বা দিস ইজ আওয়ার গোল, যে আমরা কিভাবে এখন টেকনোলজি ড্রিভেন ওষুধগুলো বাংলাদেশে বানিয়ে সুলভ মূল্যে আমাদের লোকের কাছে দিতে পারি। এবং ভ্যাকসিন, হ্যাঁ, আপনার ভ্যাকসিন, ইনসুলিন, তারপরে এর আগে আমরা শুরু করেছিলাম হাঁপানির ওষুধ দিয়ে, মিটাডোজ ইনহেলার। হ্যাঁ, সো আমরা এই স্টেপে এসেছি যে আমরা কিভাবে আমরা আমাদের দেশের এই ওষুধগুলোর দাম, যেগুলো আমরা এতদিন ইম্পোর্ট করতাম হাই ভ্যালু প্রোডাক্ট, সেগুলো আমাদের বাংলাদেশে বানিয়ে কিভাবে আমরা সহজলভ্য করতে পারি এবং সুলভ মূল্যে দিতে পারি। আপনার এতে আসি যে আমরা এটার এক্সাম্পল হচ্ছে এই হেপাটাইটিস সির এই ওষুধটা। এই ওষুধটা আসলে যুক্তরাষ্ট্রের বাজারে গত বছরই এটা পারমিশন দিয়েছে ওরা, এবং এটা একটা ট্যাবলেটের দাম হচ্ছে $1,000, এবং একটা ট্রিটমেন্ট, সাধারণভাবে এই ট্রিটমেন্টটা কমপ্লিট করতে $84,000 খরচ হয়, 84টা ট্যাবলেট খেতে হয়, 65 লক্ষ টাকা লাগে। এবং এই ওষুধটা যেহেতু এত দাম, ইউরোপে এখনো এই দামের কারণে কিন্তু এখন কোনো অ্যাপ্রুভাল দেয়নি। এটা ইজ এ বিগ চ্যালেঞ্জ ফর আস। এবং এরপরে ইন্ডিয়ান কোম্পানিগুলো করলো কি, সেই অরিজিনেটর কোম্পানির সাথে অ্যালায়েন্স করে তারা ইন্ডিয়ার বাজারে বললো যে ঠিক আছে, ইন্ডিয়াতে তো এত হেপাটাইটিস সি না, আমরা তোমাদের সাথে অ্যালায়েন্স করি, এবং ওরা ইন্ডিয়ার বাজারে পার ট্যাবলেট $10 করে মানে এটা বাজারজাত করলো। আমাদের চ্যালেঞ্জ ছিল এই $10 নিচে আমরা কিভাবে এই বাজারে নিয়ে আসতে পারি। এবং
আপনি শুনে খুশি হবেন যে আমরা বাংলাদেশের বাজারে এখন দুটো কোম্পানি বাজারজাত করছে এবং আমরা এটা 600 টাকাতে আমরা এখন বাজারজাত করছি। তার মানে কি, আমরা $7 যে ওষুধ অরিজিনেটের দাম হচ্ছে $1000 পার ট্যাবলেট, সেই ওষুধ ইন্ডিয়াতে বানাচ্ছে $10 করে, আমরা আমাদের লোকজনকে দিচ্ছি $7 করে। সো এই যে দেখেন যে আমাদের ইন্ডাস্ট্রি আমরা কিভাবে মানে ট্রানজিশনে যাচ্ছে, একদিকে হচ্ছে টেকনোলজি ড্রিভেন প্রোডাক্ট নিয়ে আসছি এবং সুলভ মূল্যে সেই ওষুধটা নিয়ে আসছি। সো আমাদের থট প্রসেসে কিন্তু এটা থাকছে যে আমরা আমাদের ইন্ডাস্ট্রিকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবো, কোয়ালিটি মেডিসিন এবং লো কস্ট মেডিসিন, মানে আমাদের লোকের জন্য। আমরা যখন এক্সপোর্টে যাই তখন কিন্তু আমরা চেষ্টা করি যে সুলভ মূল্যে দেওয়া, বাট আমাদের আবার তখন চিন্তা করতে ওই কান্ট্রির পার্সপেক্টিভ আমরা প্রাইসিংটা করি। হ্যাঁ, সেইটা আমাদের ফরেন কারেন্সি আনার জন্য আমরা সেই ধরনের পলিসিতে যাই। সো এইটা একটা। অ্যাট দ্য সেম টাইম আমরা 82 সালের পরে 82 সালের আগে আরেকটা ট্রানজিশন ছিল যে আমরা বহুজাতিক কোম্পানিগুলো থেকে আমরা টেকনোলজি নিতাম আমাদের দেশে ওষুধ বানানোর জন্য। তখন ট্যাবলেট ক্যাপসুল হোক, তারপর এখন এই টেকনোলজি ড্রিভেন ওষুধ। এখন আমরা আরেকটা পর্যায়ে যেতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের ওষুধ শিল্প একটা অনেক ভালো একটা পর্যায়ে এসেছে। আমরা কোয়ালিটি মেডিসিন বানাচ্ছি, ম্যানুফ্যাকচারিং ক্যাপাবিলিটি আমরা বিল্ড করেছি, বিভিন্ন দেশের এসে ওরা করছে, বাট আমরা এখন কিন্তু ওষুধের সাথে সাথে টেকনোলজিও কিন্তু এক্সপোর্ট করছি। ধন্যবাদ রাব্বুর রেজা এবং শফিউজ্জামান আমাদের সঙ্গে আজকে যোগ দেওয়ার জন্য। এই ছিল আজকের আশার বাংলাদেশে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।